ইনটু 1.5 এখন কিন্তু ওই পাইনি। এখন যেহেতু এল টাইপ হয়ে গেল, আমি এটা ভলিউমটা বের করেছি, এরিয়াটা। তাহলে আমার 50.47 মিটার স্কয়ার মিটার জায়গা আমাকে ছাড়তে হবে। দেখেন দুইটা কিন্তু দুই টাইপের ক্যালকুলেশন। এক, আবার আসি রোড 2 এর ক্ষেত্রে। রোড 2 বলেছে, এই যারা 3 মিটার নিয়ে কনফিউশনে ছিলেন তাদেরকে বলছি, এখানে দেখেন এক্সিস্টিং রোড 5.2 মিটার, প্রপোজ যখন বলা হচ্ছে তখন আপনাকে ছাড়তে বলা হচ্ছে। প্রশ্নটা এইটাই। তাহলে আমি 0.8 এটা দুই ভাগ করলাম, তার মানে এই দিকের অংশটা ছাড়বো আবার। হ্যাঁ, ঠিক আছে। এখন এইটা যখন ক্যালকুলেট করব তখন কি করছি, 20 আমি জানি এটা ডিসটেন্স হচ্ছে 21.4, এটা মাইনাস হবে। আমি অলরেডি এখানে কত ছেড়েছি, 1.5 ছেড়েছি। তার মানে এটা মাইনাস, ঠিক আছে। 1.5 আমাকে এটা ভিডিও ক্যালকুলেশন করে করতে হবে রাখছি। 19.91 এর উপরে। আমি যদি 21.41 এর উপরে করি তাহলে এই কোণাটা দুইবার ছাড়া হবে। হ্যাঁ, ক্লিয়ার? এই জায়গাটাতেই ল্যান্ড এরিয়া অনেক চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে হাতে ওই একটা যে স্কয়ার আসে, সেখানে দেখা যায় 5-6 স্কয়ার মিটারের গন্ডগোল আসে, এবং সেটার জন্য আপনার পুরো অঙ্কটাই ভুল হয়। আচ্ছা, এখন তাহলে আমরা এখন বুঝলাম যেটা এই এটা জানি যে 19.91 মিটার ইনটু 0.4 আমরা একটু আগে বের করেছি, ওই স্কয়ার মিটার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 7.96। এখন আমাদের ল্যান্ড এরিয়া কিভাবে বের করব? আমরা জানি 1110 স্কয়ার মিটার হচ্ছে ল্যান্ড এরিয়া, তাহলে ওই দুইটা মাইনাস 50.47 প্লাস 7.96। ঠিক আছে তো আমার। হ্যাঁ, যে দুটো বাদ দিলাম তাহলে 1051.57 আপনারটা হাত তুলেন। হইছে, কার কার হইছে? হাত তুলেন, হয়েছে তো। অনেকেরই হইছে। ইজি। আমার তো বেসিকটা বুঝতে পারলে খুব ইজি। যাদের এই কনফিউশনটা থেকে যায়, এই যে কোণায় ছেড়ে দেওয়াটা, তাদের জন্য একটু কঠিন। ঠিক আছে? এই ফর্মেটের সেখানে একটা কারণ আছে। প্লট কিন্তু এরকম রেক্টেঙ্গেল এরকম নাও আসতে পারে, একটু ডিফারেন্ট প্লট আসে। তো এক্সামিনাররা কোন ধরনের প্লট দিবে সেটা আপনি এখনো জানেন না। তো সেই কারণে বললাম যে আপনারা ভলিউম ধরে ক্যালকুলেট করলে ইজি হয় এইসব ক্ষেত্রে। যখন আপনি একদম ডেফিনেট যে এইটা রেক্টেঙ্গেল, তখন তো আপনি ইজিলি বের করতে পারছেন, কিন্তু এইসব ক্ষেত্রে ভলিউম থেকে বের করাটা ইজি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন, প্রশ্নে ল্যান্ড এরিয়া যেটা বলে দেওয়া হবে সেটাই করবেন। অনেকে করে কি, ওই যে গুণ দিয়ে ল্যান্ড এরিয়াটা মাপবে, এটা কিন্তু দরকার নেই। কারণ আমরা যখন জমা দিই তখন দলিলেও কিন্তু লেখা থাকে ল্যান্ড এরিয়া মাপতে গেলে অনেক সময় বলতে পারে যে এটা একটা ড্রয়িং দেওয়া আছে, ওটা মাপে নাও নিতে হবে। এটা একটা এক্সপিরিয়েন্স বলি, প্রতি পরীক্ষায় 1 থেকে 2 জন থাকেন যারা এইটা ধরে পুরো জমিটা মাপেন এবং আধা ঘন্টা ধরে মাপেন, এবং আমাকে ডেকে বলেন, ভাইয়া 0.25 স্কয়ার মিটার তো মিলে নেই। এটা দিয়ে কিচ্ছু যায় আসে না। আপনাকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা ধরে আপনি ক্যালকুলেট করবেন। জমি দেখার বিষয় না, কারণ জমি 3টা টাইপের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে পসেশনের উপরে, আপনি ওইখানে কিভাবে দখলে আছেন, আপনার দলিলে কি বলেছে, ঠিক আছে, আর ডিসিআর কি বলেছে। এই 3টা দেখে 3টার মধ্যে সর্বকনিষ্ঠ যেটা, সেটাই ল্যান্ড এরিয়া আমরা ধরে নিলাম, এইটাই ফাইনাল ল্যান্ড এরিয়া আমরা যখন বলেছি। ঠিক আছে, তুমি নিয়ে গেলে তো। আচ্ছা, সেটব্যাকে আসি। সেটব্যাক হচ্ছে আমাদের এমনিতে নরমালি যেটা হচ্ছে 1.5 মিটার, 2 মিটার আর এইটা দেখেন এখানে বলা হয়েছে 10 তলা কমার্শিয়াল বিল্ডিং, আমরা জানি F2 টাইপ। তো সেক্ষেত্রে পাশে কিন্তু দিয়ে দিয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আমি এখন একটা করে আসি। এর তো আমরা জানি ফ্রন্ট রোড 1.5 মিটার। একদিন চলে গেছে। বি কোনটা? বি। তাহলে আমরা এটা জানি 57.4, একটু লিখে রাখেন, এটা একটু পড়বেন, এই কনফিউশনটা দূর করে নিয়েন। 57.4 আবাসিক জমি সংলগ্ন জমিতে মিশ্র ব্যবহার ইমারত নির্মাণের ক্ষেত্রে আবাসিক জমির দিকে সীমানা হইতে 2.5 মিটার সেটব্যাক রাখিতে হইবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু কমার্শিয়াল বিল্ডিং করছি, রেসিডেন্সিয়াল, এটা 2.5 মিটার। সিটা হচ্ছে সামনে ফ্রন্ট রোড, এটা 1.5 মিটার। ডিটা হচ্ছে পাশে রেসিডেন্সিয়াল, এটা 2 মিটার। এটা যদি কমার্শিয়াল হতো তাহলে বলেন তো কত আসতো, একদম বলতে পারবেন?
আবার বলেন 2 মিটার। এটার প্রশ্ন করেছি এই কারণে, রাস্তার প্যারালাল পিছনে যা আসবে সব দেখ ক্লিয়ার। এটা যদি কমার্শিয়াল থাকতো, আমি ধরে নিচ্ছি এটা কমার্শিয়াল বিল্ডিং, এটা কমার্শিয়াল বিল্ডিং, তাহলে সেন্টার কত আসতো? 3 2 মিটার, কারণ হচ্ছে এটা or ব্যাক, 2 এটা ব্যাক, এইটা একটা ব্যাক, এটা একটা ব্যাক, ঠিক আছে ক্লিয়ার। তার মানে এটা 2 আসবে। হুম, এই 2 আরে বাপরে 2.5 কাটাকাটি করে 2.5 ই আসছে। আমি যে বলেছি এটা রেসিডেন্সিয়াল না থেকে কমার্শিয়াল হলে কত আসতো সেন্টার, সেটা জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে 2 মিটার আসতো। ওকে, এটার ক্ষেত্রে কত হবে? ই কত একই 2.5, তার মানে অনেকগুলো 2.5 আসছে এখানে। এফটা আমরা জানি, এইখানে কিন্তু কিছু বলা হয়নি, তার মানে আমি ধরে নিব এটা আবাসিক এলাকা। আবাসিক কি হবে, কারণ হচ্ছে এই যেহেতু ভিতরে গলি দিয়ে আসছে, রেসিডেন্সিয়াল হওয়ার কোনো সুযোগ নেই, অনেকগুলি ফ্যাক্টর থাকে, তো সেক্ষেত্রে এটা বেসিক ফায়ার রেকমেন্ডেড রোড, এই বিষয়গুলি আমরা জানি, কিন্তু এই প্লটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমাদের বেসিক ফায়ার রেকমেন্ডেড রোড বুঝতে গেলে কত হবে? 57 ধারা পড়তে হবে, মিশ্র উন্নয়ন, 2.5 যেটা উনি একটু আগে প্রশ্ন করছিলেন। 2.5 ডি ডি মিশ্র উন্নয়নের ক্ষেত্রে যেটা বলেছে 2.5 আর ই হচ্ছে 1.5। মিশ্র ব্যবহার আপু, আমার ব্যতীত রেকর্ড অন্য করা আছে, সকল মিশ্র ব্যবহার উন্নয়নের রেকর্ড ক্ষেত্রে করা আছে, বিভিন্ন শুনুন শ্রেণীর এটা। জন্য প্রযোজ্য বিধানাবলীর কঠোরতমটি। আপনাকে আবাসিক জমিতে কমার্শিয়াল বিল্ডিং করতে বলা হয়েছে, কমার্শিয়ালের F2 টাইপ অথবা আবাসিকের A2 টাইপ, এর মধ্যে যেটা ছোট ফার হবে সেটা আপনাকে নিতে হবে। এই বুঝছেন বিষয় না, আবাসিকেরটা নিতে হবে, 7 এর কথা বলা নেই। আমি কিন্তু এটাই দেখাবো। মিক্সড ইউজটাই বলা নেই। নিব নাকি? না ছোটটা ভুল করছে এখানে। তাহলে কি 90% আচ্ছা, আমি আবার ক্লিয়ার করি, শুধু আবাসিকের ব্যাপার না, তেজগাঁ লিংক রোডে আপনারা সবাই চেনেন বেবিলনিয়া একটা প্রজেক্ট আছে, তো সেটা কি হয়েছে, সেটা ছোট, আর পাশের বিল্ডিংগুলি একদম 14 তলা 15 তলা হয়ে যাচ্ছে। তো এই দুটার ক্লজ কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে এয়ার ফানেলের জন্য আটকে গেছে, তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল প্লটকে কমার্শিয়াল করা হয়েছে, সে ইন্ডাস্ট্রিয়ালের ফার পেয়েছে। ক্লিয়ার, মানে শুধু আবাসিকের ক্ষেত্রে না, কিন্তু যে কোনো কনভার্টেড ল্যান্ড যখন হয় মিশ্রতে কঠোরতমটি হয়ে যাবে। আপনি যেই বিদ্যুতে যাবেন, যেটা বানাচ্ছেন Residential এ আর ফার যেই use হবে, বেসিক যেটা converted ছিল হবে এই না। দুটার মধ্যে কঠোরতমটিতে যেতে হবে বেসিকটা। তার মানে ওই 3.5 নিয়ে আগে বলতে হবে যে আমি দুইটা ইউজ, সাপোজ F2 একটা, হ্যাঁ, আরেকটা F হতে পারে, A হতে পারে, আমি আগে এই ফোন উল্লেখ করতেছে, সেখানে কোনটা ব্যাপার? সেটা নিব। এখন এটা যদি ছোটটাই হবে রেসিডেন্স। ছোটটাই হবে, ওইটাই বলতেছে। সেটা নিব। আবাসিক মাথায় ঢুকাতে হবে কি করতে পারে, আমরা আবাসিক করব। যেখানে আবাসিকের বদলে অন্য কিছু শুধু থাকতে পারে। আচ্ছা, এখন আসি, একটা ইম্পর্টেন্ট প্যাচ। না না, আপনি জমি থেকেই পাবেন এটা, এই যে এখন বুঝি আমার কি হচ্ছে F2 টাইপ বলেছি আমরা, হ্যাঁ এই যে F2 টাইপে আমার 12 মিটার রোড, সেটার জন্য ফার কত 4.25। আমি আসি জমির ক্ষেত্রে, আমরা এইখানে 12 মিটার রোডের সাথে মিলে না, কিন্তু জমি আবার ছোট A2 তে, জমির ক্ষেত্রে আমি পাচ্ছি 5, তাহলে কোনটা পাবো? 4.25 পাবো। কমার্শিয়ালের ফার পেয়েছি, কিন্তু আমি আবাসিকের পাইনি, কারণ কমার্শিয়ালটা ছোট, ঠিক আছে। তাহলে বেসিক পার 4.25 আসতেছে, বেসিক পার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আমরা পেয়ে যাই এখানে 50%, আর রেকমেন্ডেড রোড আমরা পেয়ে যাচ্ছি 12 মিটার। বলুন, 4.25 আপনি কোন জায়গায় কনফিডেন্স সেটা বলুন। তার মানে আপনার সারণীটা Commercial আগের building করলেন। বিএনবিসির আমি বলি, নতুনটা না, রেসিডেন্সিয়াল 20 এরিয়াতে না, কমার্শিয়াল বিল্ডিং পুরাতন। করলেন। কমার্শিয়াল বিল্ডিং এর ফার এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফারের মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে। ক্লিয়ার, একদম বেসিক। আচ্ছা, এখন মজার জিনিস দাঁড়ালো কি, এখানে রেকমেন্ডেড রোড কিন্তু 12 মিটার চলে আসছে। আমি যদি এখানে যেতাম তাহলে 9 মিটার পেতাম। সেটা আরেকটা ক্লজ আছে, এত জটিল যাব না, আপনি চাইলে নিচের দিকে যেতে পারেন ওই বেনিফিট নেওয়ার জন্য, ওটা দরকার নেই। আচ্ছা,
এটা হচ্ছে সুটেবল গ্রাউন্ডটা আসলে ক্যালকুলেশন বলার দরকার আছে, এটা তো আমরা সবাই বুঝবোই। বোনাসে আসি। এই বোনাস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং রোড হচ্ছে 9 মিটার, প্রপোজ রোড হচ্ছে 12 মিটার, 3 মিটার, তাহলে আমরা 1.5 মিটার সারেন্ডার করছি। ওকে, তাহলে এখন তাহলে করে ফেলি। এই হচ্ছে ক্যালকুলেশনটা আমাদের, ঠিক আছে? তাহলে সব হবে কিন্তু 4। আমরা যেটা 4.5 দেখতে পাচ্ছি 4.25 12 মিটার রোডের জন্য রেকমেন্ডেড রোডই 12 মিটার, সব 4 হবে তার। বোনাস নাই। আচ্ছা, ওগুলো ক্যালকুলেশন করে। তা এখন এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাছে আসছে, ক্লায়েন্টকে আপনি কনসালটেন্ট হিসেবে বলতে হবে যে ভাইয়া আপনি F2 টাইপ না নিয়ে F1 টাইপ নেন, তাহলে ফার বেশি পাবেন, অথবা আপনি এখানে কমার্শিয়াল ও, বুঝছেন, আমারটা ঠিক আছে, 7 ই ফার হবে। বেশি পাবেন। মানে F1 এ 7। কনভার্সনের দরকার নেই, কনভার্সন করতে প্রতি কাঠায় আপনি 50 লাখ টাকা খরচ করলেন, এত কিছু করে আবার ফার কম পাচ্ছেন, এটা একটা কনসালটেন্সির পার্ট। কিন্তু কনভার্সনের দরকার ক্লায়েন্টকে নেই। কতটুকু বেনিফিট দিতে পারছি এবং রাইট ওয়েতে, এইটা একটা কনসালটেন্সির পার্ট। তার মানে হেয়ার প্রপোজাল এন্ড রেকমেন্ডেড রোড সমান। F1 তার মানে নিয়ে এখন কাজ, হচ্ছে না, mixed use নিয়ে এটা কাজ কিন্তু একটু করতে বুঝে হবে। নেন। কারণ আমরা F1 এ গেলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। 7 হয়ে যাচ্ছে। ইনসেনটিভের ক্ষেত্রে বুঝছি, আপনারটা আর এই আমারটার এই রাস্তা যেহেতু আমার পার্থক্যটাই দিচ্ছে। 5.2 ছিল, আপনারটা আর তার আমারটার মানে মধ্যে এই আমি পার্থক্য। আপনারটা এই একটা, আমারটা একটা। ঠিক আছে? আপনারটা 4 আর তার মানে আমারটা 7। 5.2 মিটার রোডকে 6 মিটার করছি, আমারটা সেটা ঠিক আছে। ক্যালকুলেশনে 0.06 পাচ্ছি 7। ইনসেন্টিভ। তাহলে টোটাল ফার আমি পাচ্ছি 4.25 এর সাথে 0.06 4.31। এইটার ক্ষেত্রে একই প্লটে F2 নিয়েছি, এখন একই প্লটে F1 নিলে কি হবে সেটাতে যাব আমরা। তাহলে টোটাল বিল্ডেবল এরিয়াটা আমরা জেনে রাখি, পরের কম্পারিজন দেখাবো। 4532 প্লটের ক্ষেত্রে বেসিক ফার এবং রেকমেন্ডেড ফারটা বোঝার জন্য আবার বলছি। F1 টাইপ আমাদের মানে ইউজ। আচ্ছা, এখন আসি এখানে কি বলছে। F1 দেখতে পাচ্ছি রেকমেন্ডেড রোড 9 মিটার, আমার জমি এবং রাস্তা সাপেক্ষে, ঠিক আছে? এখন জমি এবং রাস্তার মধ্যে জমিটাই ছোট F1 এ, তাহলে আমি 7.5 পাই। তাহলে ফার বেশি। তাহলে একদম এক্সাইটেড, এগ্রিমেন্ট করে ফেললাম 7.5 দিয়ে, মানে 7.5 এটা হয়ে যাবে। এরকম আমাদের অনেক সিনিয়র একজন আর্কিটেক্ট পান্তপথে 7.5 দিয়ে এগ্রিমেন্ট করে বিশাল বড় মামলা পর্যন্ত গেছে। তো 7.5 পাই আমি করে ফেলছি। কিন্তু রাজুক আমাকে বলে দিল যে ভাই তুমি তো এই ধারা অনুযায়ী তুমি তো 5 পাও। তাহলে কি হলো? পুরোই শেষ। আমাকে এই দুটো কম্পেয়ার করেছে একটু আগে, কিন্তু একই প্লটে একই পার্সপেক্টিভে, শুধু ইউজের কারণে আমি কিন্তু কমার্শিয়াল পেয়েছি, এখন ইউজটা চেঞ্জ করার কারণে আমি এটাতে চলে আসছি। কিন্তু এই যে চেঞ্জ করলাম, আমি F1 নিলাম, F2 নিলাম, আগেরটা পেয়েছি 4.25, এখন কিন্তু 5 পেলাম। তাহলে আমি ক্লায়েন্টকে কিন্তু এই রেকমেন্ডেশনটা দিতে হবে যে আপনি ল্যান্ড লিজ ক্লিয়ারেন্সের সময় একটু ট্রাই করেন যে F1 দেয় কিনা আপনাকে। এটা হচ্ছে আর্কিটেক্টের কনসালটেশনের পার্ট। আপনারা কিন্তু সবাই আর্কিটেক্ট হয়ে যাবেন। আর্কিটেক্ট হলো নিজের অফিস থাকবে, আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে সে যাতে মানে প্রপার রেকমেন্ডেশনটা পায়। নাহলে আমি একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমাদের কাছে অনেক আগে একজন ক্লায়েন্ট আসছিল রায়ের বাজার থেকে, উনি অনেক বড় একটা প্লট নিয়ে আসছে, আমাদের কনসালটেন্সি দেখে সে রাগ করে চলে গেছে। তো একদিন সকালে 10টার সময় এসে হাজির হয়েছে, বসে আছে, আমাকে দেখাবে ডিজাইনটা। ডিজাইন করানো উনি 7 তলার 7.5 একটা ডিজাইন করেছে। তো আমি পুরো ক্যালকুলেশন দেখলাম, আমার কাছে যেহেতু আমি প্রপোজাল দিয়েছিলাম, আমার কাছে ক্যালকুলেশন করা, ওনাকে দেইনি। আমি ডায়েরি নিয়ে গিয়ে বসছি, ওনাকে দেখলাম যে উনি 7,500 স্কোয়ার ফিট আর্কিটেক্টের ক্যালকুলেশনের, ওই আর্কিটেক্টের কাছে গিয়েছে, কম্পাসের কাজ করালো, রাজুকের দ্বারা দিয়ে কাজ করানো শেষ, 7,500 স্কোয়ার ফিট কম ডিজাইন করেছে এই ক্যালকুলেশনের ভুলের কারণে। তো আমি ওনাকে পুরোটা ব্রিফ করলাম যে আপনার তো 7,500। ওই লোকটা আমার কাছে খুব মায়া লাগলো যে 10টা থেকে প্রায় লাঞ্চে আমার অফিসে বসছে, সে আর উঠে না। তাহলে আমি কি করবো? কিছুই করার নেই, আপনি বানায় ফেলছেন 7.5 তলা। তো আমাদের কনসালটেশনটা কিন্তু আমরা
ক্লায়েন্টকে প্রপার না দিতে পারলে অনেক বড় ক্ষতি হয়। 7,500 স্কয়ার ফিটের আচ্ছা রাজুক কেন বলতেছে টাকা আসে একজন A1 architect যে থেকে consultancy A4 এ। আমরা এই মুহূর্তে পাই, মানে তাতে F1 আমাদের পাঁচ হলো বছরের consultancy। মানে আমি এটা বুঝার এটা বিষয় শুরু করছি না, বাট এইটা হচ্ছে এই জায়গায় মানুষের লস হয়ে যায়, মানে দায়িত্বের বিষয়। কিন্তু এই কারণে আমরা এই প্রিপারেশন ওয়ার্কশপগুলি করি কিন্তু এই কারণে, যাতে আপনারা একটু দয়া করে এই জায়গাটা ইনডেপথে আপনারা ক্লায়েন্টকে ডিল করেন প্লিজ। তাহলে আমরা জানি 5 পেলাম। আচ্ছা আসি, এই জায়গায় একটা বেনিফিট পেয়ে গেলাম 5 পাওয়ার সাথে আমি রেকমেন্ডেড রোড 9 মিটার পেয়ে গেলাম। তার মানে আমি জানি যে বোনাসের দিকে যাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু ওই জায়গাটায় যাচ্ছি আস্তে আস্তে। বুঝছি যেটা ছোট তার সোকেবল গ্রাউন্ড আসলে ক্যালকুলেশন খুবই ইজি, এটা দেখাচ্ছি না। এখন আমি আসি, আমার কিন্তু এক্সিস্টিং রোড যেহেতু 9 মিটার আর 12 মিটার আছে, তার মানে 1.5 মিটারের আমি বোনাস পাবো এখন, যেহেতু সমান সমান না। কেউ না বুঝলে মাথা গরম হলে একটু বলবেন, কারণ ক্লিয়ার করে যান। তা আমি ক্যালকুলেশনে আসি 12 মাইনাস 9 1.5 এটা তো ঠিক আছে কিছুই পারবেন না। সেটাই। তাহলে আমি এখানে বোনাস পেলাম 0.5। আমরা কি জানি এখন? আপনারা বলেন কি জানি? 0.25 পাবো পরের স্টেপ, ঠিক আছে? এটা পরের স্টেপে 0.25 পাবো। হ্যাঁ, নেক্সট বারের উপরে যেতে পারবো না। তাহলে আমরা এটা এখানে ছেড়ে দিয়েছিলাম, পরেরটাতে যাই। ইনসেনটিভের ক্ষেত্রে কি হচ্ছে এটা আমরা জানি আগের ক্যালকুলেশনে একদম। তাহলে টোটাল বিলেবল এরিয়াটা আমরা বের করছি এখন। টোটাল বিলেবল এরিয়া দেখেন, একই প্লট, শুধু আমার ব্যবহার বিধি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে 5.25, 0.6, 5.31 হয়ে গেল, ঠিক আছে? এখন আপনারা যে পাশাপাশি বসেন না পরীক্ষার খাতায়, এই দেখেন পাশাপাশি কিন্তু এই একটা জিনিস চেঞ্জ হলে পাশের জনকে জিজ্ঞেস করলে যে প্লট তো সমান, তুই কত পেয়েছিস? বললো যে আমি তো 4.25 পেয়েছি, আমি তো দেখি 5.25 পেয়েছি। তো দুইজনই ভুল করে, এনি লেখে 4.25 যদি থাকে, উনি 5.25 দেখে, আর উনি লেখে Land 4.25। excess। মানে আমি এই কারণে বললাম যে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, পরীক্ষার হলে নিজেরটা নিজে জানি। কনফিউশন গুলি আমি পরের প্রেজেন্টেশনে চিন্তা করছি এইরকম কয়েকটা খাতা আমি এক্সামিনারদের থেকে নিয়ে দেখাবো যে কতবার কাটে, 7 বারও কাটে। কাটতে 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 ফ্লুইড ব্যবহার করা নিষেধ। অনেকে বলে কি আমাকে একটা লুজ পেপার দেন প্লিজ, আমি কাটতে কাটতে আর জায়গা নেই লেখা, কারণ এত কনফিউশন হলে তো হবে না। হ্যাঁ, তাহলে দেখেন একই জায়গায়